হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টেডিয়াম লার্নিং অ্যাপ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে, ভূগোল ক্লাসে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমাদের তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের স্টাডি আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েট সাবস্ক্রাইব করে ফেলো এবং আমার মতো বিভিন্ন অভিজ্ঞ টিচারের সাথে ক্লাস করো এবং বেটার একটা জায়গায় পৌঁছাও। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের 20 তারিখ থেকে আমাদের প্রিমিয়াম ব্যাচ শুরু হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত আমাদের প্রিমিয়াম ব্যাচটা নাওনি, অবশ্যই তোমরা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ ডাউনলোড করে আমাদের প্রিমিয়াম ব্যাচটা নিয়ে নাও। তো শুরু করছি আজকের ভিডিও। ছবি দেখতে পাচ্ছি একটা আমরা মাটির ছবি, অর্থাৎ ছবি দেখে আমরা বোঝা যাচ্ছে কি আমরা আগে পড়বো মৃত্তিকা সম্পর্কে, ভারতবর্ষের মৃত্তিকা সম্পর্কে। ভারতবর্ষের এই বৈচিত্র্য দেশ, ভারতবর্ষের কোথায় কেমন কি মৃত্তিকা আছে সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিও হবে। ভারতবর্ষের কোন কোন এলাকায় কি ধরনের মৃত্তিকা দেখা যায়। আমি এখান থেকে ট্রেনে চাপলাম, ট্রেনে চেপে দার্জিলিং গেলাম, সেখানে একটা আলাদা মৃত্তিকা। দার্জিলিং থেকে রাজস্থান গেলাম, সেখানে একটা মৃত্তিকা। রাজস্থান থেকে মুম্বাই গেলাম, সেখানে একটা মৃত্তিকা। তো এই অঞ্চলে এরকম মৃত্তিকা সৃষ্টি কেন হচ্ছে? এক জায়গায় সব মৃত্তিকা হতে পারত, ভারতবর্ষের এক জায়গায় তো সবই একই প্রকারের মৃত্তিকা হতে পারতো, কিন্তু আলাদা মৃত্তিকা কারণ। তার কারণটা বিভিন্ন প্রকারের কারণ আছে এবং তার ভিত্তিতে ভারতের মৃত্তিকাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ভারতের কৃষি গবেষণা ক্ষেত্র বা ICAR মৃত্তিকাকে টোটাল 8টি ভাগে ভাগ করেছে এবং সেই 8টি ভাগের 26টা উপভাগ করেছে। অর্থাৎ ভারতবর্ষের কোথায় কেমন প্রকৃতির মৃত্তিকা আছে সেই মৃত্তিকাকে ICAR কি করেছে, ছোট ছোট ভাগে টোটাল বেসিস হিসাবে 8টি ভাগে ভাগ করেছে এবং সেই 8টাকে 26টা সাবঅর্ডারে ভাগ করেছে। তো আমাদের পিছনের দিকে ম্যাপটা আছে, এই বিভিন্ন রং যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো, সেই সাইনগুলো, সেই সেটগুলো বিভিন্ন মৃত্তিকাকে রিপ্রেজেন্ট করে, বিভিন্ন মৃত্তিকাকে রিপ্রেজেন্ট করে। তো কোথায় এই লাল এই নীল ধরনের মৃত্তিকা, সবুজ মৃত্তিকা কোনটা, ধূসরটা কোনটা, পিঙ্ক কালার কোনটা, তো টোটালটা মৃত্তিকার বিভিন্ন আমরা সাইন দেখিয়েছি। তো ডিটেলসে পড়বো যে কোথায় ভারতের কোন মৃত্তিকা সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হলো এখানে মৃত্তিকা, তার কারণগুলো কি আজকের ভিডিওতে আমরা জানবো। এটা প্রথমে আসি আমরা যে মৃত্তিকাটা না বললে না হয়, আমরা শুনেছি দেখেছি। প্রথমে হচ্ছে পলি মৃত্তিকা। ভারতবর্ষের একটি বৃহত্তম মৃত্তিকা হচ্ছে, বৃহত্তম এরিয়া যুক্ত মৃত্তিকা হচ্ছে পলি মৃত্তিকা। প্রায় 46% ভারতবর্ষের অঞ্চল জুড়ে এবং প্রায় 15 লক্ষ বর্গ কিমি এরিয়া জুড়ে হচ্ছে ভারতবর্ষের পলি মৃত্তিকা। তো এই পলি মৃত্তিকা কি? এই ডট ডট দেখতে পাচ্ছ তোমরা, এই ডট ডট এলাকাগুলো যেগুলো আছে সেটা পলি মৃত্তিকা যুক্ত অঞ্চল। অর্থাৎ রাজস্থানের পূর্বাংশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং অসম, এই টোটাল এরিয়াটা, বৃহৎ এরিয়াটা টোটালটা হচ্ছে পলি মৃত্তিকার অন্তর্গত। তো স্যার প্রশ্ন আসতে পারে, তো স্যার আপনি বলছেন এই জায়গাটাই পলি মৃত্তিকা এবং এই জায়গায় যে ডট ডট সাইনগুলো আছে, তো স্যার তাহলে পার্টিকুলার এখানেই কেন সৃষ্টি হয় মৃত্তিকাটা? তো এখানে হতে পারতো, এখানে হতে পারতো, কিন্তু পার্টিকুলার এই জায়গায় সৃষ্টি হবে। যদি ভারতবর্ষের ম্যাপটাকে আমরা লক্ষ্য করি ভালো করে, দেখতে পাবো ভারতবর্ষের উপরে কি আছে, উত্তরে হিমালয় পর্বত আছে। কি আছে বললাম? উত্তরে হিমালয় পর্বত আছে। তো এই হিমালয় পর্বত থেকে আমরা কি জানি, বহু খরস্রোতা নদী প্রবাহিত হয়েছে, বহু খরস্রোতা নদী প্রবাহিত হচ্ছে, বিভিন্ন নদী প্রবাহিত হচ্ছে, গঙ্গা, যমুনা থেকে শুরু করে যাবতীয় নদী প্রবাহিত হচ্ছে এবং এখান থেকেও বিভিন্ন নদী প্রবাহিত হয়েছে। আমরা জানি যে নদী মানে পলি, আমরা জানি এই যে নদী মানে পলি, নদীর পার্শ্ববর্তী অঞ্চল পলি। তো যে অঞ্চল দিয়ে ভারতবর্ষের হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে এবং দক্ষিণান্তর মালভূমির অঞ্চল থেকে নদীগুলো উৎপত্তি লাভ করে ক্ষয়কার্যের মাধ্যমে পলি সঞ্চয় করে, দীর্ঘকাল যাবত পলি সঞ্চয় করে এবং সমতল যুক্ত পলি মৃত্তিকার একটা অঞ্চল রয়েছে যাকে বলা হয়
ভারতের পরিমৃত্তিকা অঞ্চল। এই অঞ্চলকে বলা হয় ভারতের পরিমৃত্তিকা অঞ্চল, পরিমৃত্তিকা বলয়। এই অঞ্চলে ভারতবর্ষের বিভিন্ন নদীগুলো প্রবাহিত হওয়ার দরুন এখানে দীর্ঘদিন যাবত কোথাও কম কোথাও বেশি গভীরত্ব পলি এখানে সঞ্চিত হয়েছে, তাই এই অঞ্চলে পরিমৃত্তিকা সৃষ্টি হয়েছে। যদি আমি এর বৈশিষ্ট্য দেখি, দেখতে পাবো পরিমৃত্তিকা খুব উর্বর এবং ভারতবর্ষের এই পরিমৃত্তিকার উপর ভিত্তি করে কিন্তু বহু ফসল, ধান, গম, পাট যাবতীয় প্রচুর পরিমাণে ফসল চাষ হয় এবং এই মৃত্তিকায় ফসফরাস, পটাশিয়াম বেশি পরিমাণে থাকে কিন্তু নাইট্রোজেন এবং হিউমাস কম পরিমাণে থাকে। কিন্তু তা সত্ত্বেও এই মৃত্তিকা খুব উর্বর। আমরা জানি পলিমৃত্তিকা হচ্ছে সব থেকে কৃষিকাজের জন্য উর্বর মৃত্তিকা এবং এই মৃত্তিকা ভারতবর্ষে কোথাও কম কোথাও বেশি গভীরতাযুক্ত এরিয়া আছে। এই অঞ্চল যেটা আছে উত্তর ভারতের পলিমৃত্তিকা বলয়টা, এটা হচ্ছে বেশি গভীরতা এবং দক্ষিণ ভারতের পলিমৃত্তিকা বলয়টা আছে সেটা একটু কম গভীরতা। তার কারণ হচ্ছে এই অঞ্চলে বেশি নদী প্রবাহিত হচ্ছে, বেশি পরিমাণে পলি সঞ্চিত হচ্ছে, এখানে একটু কম পরিমাণে। তো টোটাল ভারতবর্ষে বোঝা গেল যে ভারতবর্ষের উত্তরে সমভূমি অঞ্চলে বলি আমরা উত্তর সমভূমি অঞ্চল। তো যদি ভালো করে লক্ষ্য করা যায় যে মৃত্তিকার বলয়টা কিন্তু এখানে একই প্রকারের, কারণ এটা কিন্তু এক প্রকার উত্তরে সমভূমি অঞ্চল যতটুকু পরিমাণে প্রবাহিত হয়েছে টোটালটাই কিন্তু পলিমৃত্তিকা ব্যবহার করে হয়েছে। তার কারণ হচ্ছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে নদী প্রবাহিত হয়েছে, যার ফলে এই অঞ্চলটা পলিমৃত্তিকার একটা গুরুত্বপূর্ণ বলয় হিসাবে গড়ে উঠেছে। খুব আজে কাশি হচ্ছে। ভারতবর্ষের যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা বা রেগো মৃত্তিকা। তিনটি একই নাম, কৃষ্ণ মৃত্তিকা, কালো মৃত্তিকা, রেগো মৃত্তিকা, তিনটি হচ্ছে একই নাম। ভারতবর্ষের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। ভারতবর্ষের প্রায় এই অঞ্চলটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট দক্ষিণাংশ, এই ছত্তিশগড় টোটাল এরিয়াটা দূষণের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা। টোটাল এরিয়াটা হচ্ছে ভারতবর্ষের কৃষ্ণ মৃত্তিকা, বড় কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তো স্যার টোটাল এই অঞ্চলে কেন কৃষ্ণ মৃত্তিকা হবে? তার কারণ হচ্ছে ভারতবর্ষের, আমরা জানি যে ভারতবর্ষ প্রাচীন, এখানে সৃষ্টি হয়েছে কি প্রাচীন উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে যে আমরা ভালো করে একটু প্রাচীন দিকে একটু ভেবে যেতে দেখি, তো দেখবো এই অঞ্চলে কি হতে হবে, এই অঞ্চলে বিদার বা ফিসার প্রকৃতির অগ্নুৎপাত হতো। আস্তে আস্তে ফাটল বরাবর লাভা বাইরে বেরিয়ে আসতো, লাভা বা ম্যাগমা বাইরে বেরিয়ে আসতো এবং জমাট বেঁধে বৃহৎ মালভূমি অঞ্চল এখানে সৃষ্টি করেছে। এবং এখানে গ্রানাইট এবং ব্যাসল্ট দুই প্রকারের, বেশিরভাগ ব্যাসল্ট জাতীয় লাভা এখানে প্রবাহিত হয়েছে এবং এই ব্যাসল্ট শিলা দীর্ঘকাল যাবত, ব্যাসল্ট এবং নিজ শিলা দীর্ঘকাল যাবত আবহবিকারের পরে ক্ষয়প্রাপ্ত হয়ে বিক্রিয়া করে সৃষ্টি করেছে কালো রঙের রেগো মৃত্তিকা। প্রচুর উর্বর কালো রঙের রেগো মৃত্তিকা সৃষ্টি করেছে কোথায়? এই অঞ্চলে। কারণ এখানে লাভা ঘটিত মালভূমি এবং যেই লাভাটা হচ্ছে ব্যাসল্ট জাতীয় লাভা এবং এখানে সৃষ্টি করেছে ব্যাসল্ট জাতীয় লাভা। এই ব্যাসল্ট জাতীয় লাভা দীর্ঘকাল যাবত ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়কার্যের ফলে এখানে তৈরি করেছে আমাদের বিহার কৃষ্ণ মৃত্তিকা বলয় অঞ্চল। এবং বলে রাখি এই অঞ্চলকে যেহেতু এই অঞ্চল কালো এবং কালো মানে কালো মৃত্তিকা যুক্ত অঞ্চল, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ চাষ হয়, সেটা কার্পাস চাষ হয়। কি চাষ হয়? কার্পাস চাষ হয়। একে বলা হয় ব্ল্যাক কটন অফ সয়েল। কি বলা হয়? ব্ল্যাক কটন অফ সয়েল। এই মৃত্তিকা বৈশিষ্ট্য দিয়ে দেখি, এই মৃত্তিকা টোটালটা ব্যাসল্ট জাতীয় শিলা সৃষ্টি হয়েছে। কোথায় বললাম? ব্যাসল্ট জাতীয় শিলা সৃষ্টি হয়েছে এবং এই মৃত্তিকার কাদা এবং পলির ভাগটা বেশি থাকার জন্য এই মৃত্তিকার জলধারণ ক্ষমতা অনেকটা বেশি। এখানে টাইটেনিয়াম, এটা খনিজ আছে, টাইটেনিয়াম কালোর কারণ কি? টাইটেনিয়াম বলে একটা খনিজ পাওয়া যায় মৃত্তিকাতে। সেই টাইটেনিয়াম খনিজের জন্য এই মৃত্তিকা কালো প্রকৃতির হয়। ওকে, বোঝা গেল? টাইটেনিয়াম খনিজের জন্য এই মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা কালো প্রকৃতির হয়। টোটাল ভারতবর্ষের ম্যাপটা যদি মনে করে দেখি আমরা, আমাদের বন্টন যখন পরে আমরা গুলিয়ে ফেলি, বন্টন করলে গুলিয়ে ফেলি যে স্যার কোন জায়গায় সৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারছি না। টোটাল ভারতবর্ষের রাজ্যগুলো যদি মনে থাকে আমার, আমি বলে দিচ্ছি এখানে কি আছে? এখানে আছে মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট। এই টোটাল এরিয়াটা যদি ভালো করে মনের মধ্যে ঢুকে যায়, আমরা বুঝতে পেরে যাবো যে কোথায় কোন মৃত্তিকাটা আছে।
এই টোটাল এরিয়া আমরা বুঝতে পারবো কোথায় আছে আমাদের পরিবৃত্তিকা, এখানটা ভালো করে মনে রাখলে বুঝতে পারবো কোথায় আছে আমাদের রেগি মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা। আমরা গ্রাম অঞ্চলে যখন রাস্তা দিয়ে যাই তখন দেখতে পাই এক ধরনের রাস্তা আমাদের তৈরি করে দেওয়া আছে, সেটা হচ্ছে বড় বড় বোল্ডার মোড়াম, লাল লাল দেখতে, বৃষ্টিপাত হলে লাল পানির কিছু হয়ে যায় এবং শক্ত, বৃষ্টিপাত না হলে শুকনো শক্ত কাঠ হয়ে যায়। তো এই মৃত্তিকা আমরা বলি কি ল্যাটেরাইট মৃত্তিকা। কি বলা হয়? ল্যাটেরাইট মৃত্তিকা। আমরা প্রতিনিয়ত দেখেছি রাস্তায় চলার পথে বাড়ি নির্মাণে নদীর পাশে পড়ে থাকতে দেখেছি যে ল্যাটেরাইট মৃত্তিকা বা মোরাম। ছবিটা দেখো, মটর দানার মতো দেখতে, বাদাম, কাঁচা বাদাম নয় কিন্তু এটা বাদামের বলছি আমি, এটা হচ্ছে মোরাম। তো এই মোরাম বা ল্যাটেরাইট মৃত্তিকা একই প্রকারের। তো স্যার এই ল্যাটেরাইট মৃত্তিকা ভারতবর্ষের কোন কোন জায়গায় দেখা যায়? ভারতবর্ষে এই যে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, হালকা পিঙ্কের মাঝে যে গোল গোল একটু দেখা যায় ছাপটা ছাপটা দাগগুলো, এই অঞ্চলে ছাপটা ছাপটা দাগগুলো গোল গোল, এই অঞ্চলে এখানে 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 এই যে গোল গোল এরিয়াগুলো আছে, এই অঞ্চলগুলো হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গের পূর্ববঙ্গ অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা, তামিলনাড়ুর বিশেষাংশ, ত্রিপুরা, আসামের নিচটা, মধ্যপ্রদেশ, মিজোরামের কিছুটা, এই টোটাল এরিয়াটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অবস্থিত অঞ্চল। তো স্যার এই ল্যাটেরাইট মৃত্তিকা কেন এখানে গঠিত হলো? একটা প্রসেসিং আছে, একটা পদ্ধতি আছে ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত হওয়ার। তো প্রথমে কি হয়, উপরে যদি ল্যাটেরাইট মৃত্তিকার উপরে সৃষ্টির প্রক্রিয়াটা বলছি আমি, কি হয়, প্রথমে উপরে বিভিন্ন অক্সাইড গুলো থাকে, ক্ষারধর্মী বিভিন্ন অক্সাইড থাকে। এই ক্ষারধর্মী বিভিন্ন জৈব পদার্থ, অক্সাইড গুলো কি হয়, উপর বৃষ্টিপাতে জৈব পদার্থগুলো ধুয়ে যায়, ধুয়ে মুছে নিচের দিকে চলে যায় এবং ধুয়ে মুছে নিচের দিকে চলে যাওয়ার জন্য আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উপর দিকে পড়ে থাকে। আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে থাকে। উপরে যে জৈব পদার্থ হিউমাস থাকে, সেই হিউমাসটা বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে ধুয়ে চলে যায় এবং পড়ে থাকে শুধুমাত্র ল্যাটেরাইট অক্সাইড, আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম। এই দুটো সংমিশ্রণ করে গঠিত হয় শক্ত মোরাম বা ল্যাটেরাইট মৃত্তিকা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি টোটাল ল্যাটেরাইট মৃত্তিকা কেমন করে সৃষ্টি হয় এবং তার পরবর্তী শক্ত হওয়ার পর কিভাবে মোরাম তৈরি হয়। তো ল্যাটেরাইট মৃত্তিকা ভারতবর্ষের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের পূর্ব দিকটা, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, এই অঞ্চলটা ভারতবর্ষের এই অঞ্চলগুলোতে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা। ভারতবর্ষের ল্যাটেরাইট মৃত্তিকার ছোট ভাগে বলা হয় লোহিত মৃত্তিকা। সেটা কি? গ্রানাইট জাতীয় শিলা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়ে আবহবিকারগ্রস্ত হয়ে এক ধরনের লাল বা হলদেটে বাদামি, লাল বা হলদেটে বাদামি রঙের এক প্রকারের মৃত্তিকা তৈরি করে একে বলা হয় লোহিত বা লাল মাটি। ল্যাটেরাইট মাটি এবং লাল মাটি সম্পূর্ণ আলাদা। ল্যাটেরাইট মাটি এবং লাল মাটি সম্পূর্ণ আলাদা। তার কারণ মনে রাখি, তার কারণ হচ্ছে আমরা প্রায় মনে রাখি ল্যাটেরাইট মাটি এবং লাল মাটি কিন্তু এক, আমরা জানি কিন্তু পুরোটাই আলাদা, তার পরিসীম আলাদা, ল্যাটেরাইট মাটির ক্যারেক্টারিস্টিক আলাদা এবং লোহিত মাটির বৈশিষ্ট্য আলাদা। লোহিত মাটি কি হয়, গ্রানাইট জাতীয় শিলা এবং নীচ জাতীয় শিলা দীর্ঘকালীন আবহবিকারের ফলে ক্ষয়ীভূত হয়ে লাল বা বাদামি রঙের মৃত্তিকা তৈরি করে। এখানে ফেরিক বা আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য এটা লাল রঙের হয় এবং এই মৃত্তিকা ভারতবর্ষের প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি এবং প্রায় 14% এলাকা জুড়ে অবস্থিত। ভারতবর্ষের ছত্তিশগড়, এই যে এরিয়া দেখতে পাচ্ছি তোমরা, এই যে আমাদের আকাশে ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, এই অঞ্চলটা কিন্তু টোটাল হচ্ছে লাল মাটির অঞ্চল। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা।
আমরা গানটা সকলে পরিচিত আছে। তো তার কারণ বলা হয় কি এখানে লাল মাটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই কারণে গানটা হয়েছে কি লাল পাহাড়ে দেশে যায় লাল মাটি দেশে যায়। আমরা ছোটবেলায় গানটা শুনেছিলাম। তো কারণ কি মানে পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোতে কি লাল মাটি প্রচুর পরিমাণে দেখা যায়। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণে লাল মাটি। তাই কারণে বলা হয় এটাকে লাল মাটির অঞ্চল। এরপর আছে কি পার্বত্য মৃত্তিকা। ভারতবর্ষে হিমালয় পর্বত অঞ্চল যেটা আছে, হিমালয় পর্বত অঞ্চল, পশ্চিমঘাট পর্বত অঞ্চল এবং পূর্বঘাট, এই পার্বত্য অঞ্চলে এক প্রকারের কালো মৃত্তিকা তৈরি হয়, মৃত্তিকা সৃষ্টি হয়। একে কি বলা হয়? পার্বত্য অঞ্চলের মৃত্তিকা বা পর্যায় মৃত্তিকা। পার্বত্য অঞ্চলে নুড়ি, বালি, পাথর এবং জৈব পদার্থ প্রবল বৃষ্টিপাতের প্রভাবে মিশে গিয়ে তৈরি করে এই ধরনের পর্যায় মৃত্তিকা। এটা এক প্রকারের অনুর্বর মৃত্তিকা, হালকা ধূসর রঙের এবং জৈব পদার্থ সমৃদ্ধ। যদি ভারতবর্ষের ম্যাপটা আমরা দেখি, তো এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছি, এই সবুজ কালারের অঞ্চলটা হচ্ছে কি পার্বত্য অঞ্চল। টোটাল এই সবুজ কালার অঞ্চল হচ্ছে পার্বত্য অঞ্চল। তো এখানে এই ধরনের পর্যায় মৃত্তিকা দেখা যায়। একবারে মৃত্তিকা বিভাগের সর্বশেষ ভাগ যেটা, এটা হচ্ছে মরু অঞ্চলের মৃত্তিকা। কি বললাম? মরু অঞ্চলের মৃত্তিকা। তো ভারতবর্ষের মরু অঞ্চল কোন জায়গায় যদি প্রশ্ন করা হয়, সরাসরি আমরা চোখ তুলে কোথায় বন্ধ করে এই জায়গায়, সরাসরি আমার চোখটা চলে যাবে এই জায়গায়। তার কারণ হচ্ছে রাজস্থান অঞ্চলটা, রাজস্থান রাজ্যটা হচ্ছে টোটালটাই প্রায় মরুভূমির অন্তর্গত, এবং এই অঞ্চলে যে মৃত্তিকা দেখা যায় তাকে বলা হয় মরু অঞ্চলের মৃত্তিকা। প্রবল যান্ত্রিক আবহবিকার ফলে বেলে পাথর দীর্ঘদিন যাবত যান্ত্রিক আবহবিকার ফলে বালিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা তৈরি হওয়ার জন্য এখানে সৃষ্টি হয়েছে কি মরু অঞ্চলের মৃত্তিকা। তাকে বলা হয় শিরোজেয় মৃত্তিকা। কে বলা হয়? একে বলা হয় শিরোজেয় মৃত্তিকা। এই মৃত্তিকা প্রবল, অনির্ভর, একবারে চাষ করা যায় না, এবং এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা অনেকটাই কম, প্রায় না বললেই চলে। এখানে খুব একবার জল দিয়ে বাড়ির মধ্যে জল দিয়ে আমি বাড়িতে জল দেবো, সঙ্গে সঙ্গে জলটা নিচে চলে যাবে। তাই জল ধারণ ক্ষমতা একেবারেই কম, এবং এই মৃত্তিকা অনির্ভর প্রকৃতির। ভারতবর্ষের রাজস্থান রাজ্য, গুজরাটের দক্ষিণ উত্তরাংশ এবং পাঞ্জাবের দক্ষিণাংশ পশ্চিমাংশ, এই টোটাল এরিয়াটা হচ্ছে মরু মৃত্তিকা অন্তর্গত। পেছনে আমি অনেকগুলো ছবি দিয়েছি, এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? এই ছবিগুলো দেখে আমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে কোথাও ফাটল ধরেছে, কোথাও মাটিটা পড়ে যাচ্ছে। তো এইভাবে যে মাটির অবস্থান, মাটির বিভিন্ন চিত্রগুলো দেখতে পাচ্ছি, এই চিত্রগুলোকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা কি প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে, ভারতবর্ষের মৃত্তিকা প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে। তো কি কারণে ভারতবর্ষের মৃত্তিকা ক্ষয় হচ্ছে? তার কারণ দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, দ্বিতীয় হচ্ছে মানুষ সৃষ্ট কারণ। মানে একটা প্রকৃতির কারণ, একটা মানুষের নিজের দ্বারা কার্যের ফলে কারণ। প্রকৃতির কারণ কি? জলপ্রবাহ। বৃষ্টির ফলে কি হয়? প্রচুর পরিমাণে জলপ্রবাহ দেখা যায়, প্রচুর পরিমাণে জলপ্রবাহ দেখা যায়। এই জলপ্রবাহের কারণে কি হয়? প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় হয়। এই জলপ্রবাহের ক্ষয়কে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে কি পাত ক্ষয়, নালী ক্ষয়, খাত ক্ষয়, রেভাইন ক্ষয়। এই টোটাল চারটি মাধ্যমের মধ্য দিয়ে কি হয়? এখানে ক্ষয় হয়। পাত ক্ষয়,
গালি ক্ষয়, নালী ক্ষয় এবং রাডাই ক্ষয়। তো প্রথমে যদি পাক ক্ষয়টা বলবো আমি, পিছন দিকে ছবিটা আছে, প্রচুর বৃষ্টিপাতের ফলে কি হয়, ইঞ্চি ইঞ্চি আস্তে আস্তে কি হয়, টোটাল এরিয়া জুড়ে ইঞ্চি ইঞ্চিতে কি হয়, মৃত্তিকাটা ক্ষয়িত হয়। মানে পাতের চাদর চাদর যদি আমি 10টা চাদর যদি আমি লেপে দিই, ওপরে চাপিয়ে দিই, একটা চাদর কি তুলে নিলাম আর একটা তুলে নিলাম, ওর উপরে মৃত্তিকা যে উপরে আবরণটা আছে, উপরে যে লেয়ারটা আছে, চাদরের মতো লেয়ারটা আছে, আস্তে আস্তে ইঞ্চি ইঞ্চিতে ক্ষয় হয়। একে বলা হয় কি, পাত ক্ষয়। দ্বিতীয় হচ্ছে নালী ক্ষয়। যখন একটু উঁচু নিচু ঢাল হয়ে যাবো, তখন জল কি ঢাল বরাবর প্রবাহিত হয় এবং সূক্ষ্ম সূক্ষ্ম এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মতো কি হয়, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম নালীর মতো কি হয়, প্রবাহিত হয়। একে বলা হয় কি, নালী ক্ষয়। নালীর মতো ছোট ছোট রিল করে বলা হয়, ছোট ছোট রিল করে যেমন এইভাবে মাটির মৃত্তিকা আস্তে আস্তে ক্ষয় হয়, একে বলা হয় নালী ক্ষয়। এবং ভবিষ্যতে যদি এই নালীগুলো বৃহৎ আকারে হয়ে যায়, একে বলা হয় কি, খাত ক্ষয়। এই নালীগুলো যদি বৃহৎ আকারে হয়ে যায়, একে বলা হয় খাত ক্ষয়। তার মানে এই যে ছোট নালীগুলো আছে ক্ষয় হচ্ছে, এই অংশটা কিন্তু খাত ক্ষয় হচ্ছে, এই অংশটা নালী ক্ষয় হচ্ছে, এই অংশটা খাত ক্ষয় হচ্ছে। এবং এই খাত ক্ষয় যখন আরো বড় হয়, তখন বৃহৎ নদীর মতো বড় বড় খাত সৃষ্টি করে, একে বলা হয় অ্যাভারিং হয়। বৃহৎ খাত সৃষ্টি করে, একে বলা হয় অ্যাভারিং হয়। যদি কেউ গড়বেতায়, পশ্চিমবঙ্গের গড়বেতায় গড়গুলি যে জায়গা দেখতে হবে, এরকম বৃহৎ খাত ক্ষয় কিন্তু দেখা যাচ্ছে, অ্যাভারিং হয় কিন্তু ওখানে দেখা যায়। আমি গিয়েছিলাম, জানি অনেক বৃহৎ খাত ক্ষয় অ্যাভারিং হয় দেখা যায়। এরপর কি আছে, বায়ুর কার্য। বায়ু কি হয়, প্রতিনিয়ত বায়ুর ভূমিভাগের উপরে চাপ সৃষ্টি করে, আঘাত হানে, যার ফলে মৃত্তিকা এক স্থান থেকে উড়ে গিয়ে অন্য স্থানে প্রবাহিত হয়। মৃত্তিকার কণাগুলো সংবদ্ধতা হারায়, যার ফলে বায়ুর মাধ্যমে কিন্তু মৃত্তিকার ক্ষয়কার্য হবে। তারপরে আছে এটা ভূমির ঢাল। ভূমির ঢাল যত বাড়বে, মৃত্তিকার শিয়ার স্ট্রেনটা আছে, মৃত্তিকার মধ্যে যে শক্তিটা আছে, মানে আঁকড়ে ধরে রাখার শক্তি আছে, সেটা আস্তে আস্তে কমতে লাগবে। ঢাল বাড়লে মৃত্তিকার কণাগুলো ঢালু হয়ে যায়, চাপ হয়ে যায়, উঁচু হয়ে যায়, যার ফলে মৃত্তিকার কণাটা আস্তে আস্তে তার সংবদ্ধতা হারিয়ে ক্ষয়িত হয়ে যায়। এবার ভূমিধস, প্রচুর পরিমাণে যদি ভূমিধস হয়, ভূমিধসের ফলে কিন্তু প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয়িত হয়। তো এই হচ্ছে প্রাকৃতিক কারণ। দ্বিতীয় হচ্ছে মানুষ সৃষ্টি কারণ। মানবিক কারণের মধ্যে যদি প্রথম বলে রাখি আমরা জানি গাছ হচ্ছে মানুষকে ছায়া প্রদান করে, গাছ মানুষকে অক্সিজেন দেয়, গাছ মানুষের যাবতীয় সমস্ত কাজে লাগে, প্রাণ বায়ু রাখে, গাছ মানুষের প্রাণ বায়ু দেয়। এবং মৃত্তিকা কণাকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু আমরা মানুষ এতটাই নির্মম যে আমরা প্রতিনিয়ত গাছকে কেটে ফেলছি, যার ফলে মৃত্তিকার যে সংবদ্ধতা আছে, মৃত্তিকার সংবদ্ধতা কমে যাচ্ছে, মৃত্তিকার সংবদ্ধতা হারাচ্ছে, গাছ মাটিকে আঁকড়ে ধরে রাখে। কিন্তু আমরা প্রতিনিয়ত গাছ কাটার পরে কি হয়, মৃত্তিকাটা দীর্ঘদিন ধরে গাছ কাটার পরে মৃত্তিকাটা ক্ষয়িত হয়ে মৃত্তিকা ক্ষয়ের ধাপে এগিয়ে যায় এবং মৃত্তিকা কিছু অবহেলিত হয়ে যায়। তারপরে আছে বৈজ্ঞানিক কোথায়, অবৈজ্ঞানিক কোথায় কৃষিকাজ। আমি একটা গল্প বলবো। আমাকে ছোটবেলায় স্যার বলেছিল যে এক প্রকারের চাষিরা হয়, তারা কি করে উপজাতিরা হয়, তারা কি বনে ঘুরে বেড়ায় এবং কোন এলাকার জঙ্গলে কাটলো, কাটার পরে ওখানে একটা বনের স্তূপ করলো বা বনের শুকনো গাছে আগুন লাগিয়ে দিল, আগুন লাগিয়ে দিলে টোটাল এরিয়াটা বনটা নষ্ট হয়ে গেল। এবং সেই কাঠগুলোকে জমি তৈরি করে কৃষিকাজ করে, এটা বলা হয় ঝুম চাষ। উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ দেখা যায়, একে বলা হয় ঝুম চাষ। তো এই ঝুম চাষের ফলে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা তো মরছে, এদিকে মৃত্তিকার উর্বরতা হ্রাস পাচ্ছে আস্তে আস্তে, এবং এর ফলে কিন্তু প্রচুর পরিমাণে মৃত্তিকা ক্ষয় হয়। তারপরে যে কনস্ট্রাকশন বা নির্মাণ কার্য, আমরা প্রতিনিয়ত মৃত্তিকাকে ক্ষয় করে, মৃত্তিকা কেটে প্রচুর পরিমাণে ঘর বাড়ি রাস্তাঘাট নির্মাণ করি, যার ফলে মৃত্তিকার কণাগুলো সংবদ্ধতা হারাচ্ছে এবং ধীরে ধীরে মৃত্তিকা ক্ষয় হয়ে যাচ্ছে।
তো টোটাল এই সমস্ত কারণের জন্য কিন্তু মৃত্তিকা প্রচুর পরিমাণে ক্ষয় হচ্ছে, মানুষ সৃষ্ট কারণ এবং প্রাকৃতিক কারণ, উভয় কারণের সম্মিলিত রূপ হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ, যার ফলে মৃত্তিকার দীর্ঘদিন ক্ষয় হচ্ছে এবং ভবিষ্যৎ কিন্তু অদূর ভবিষ্যতে ভারতবর্ষের জনগণের পক্ষে এবং পৃথিবীর জনগণের পক্ষে কিন্তু একটা খুব খারাপ বার্তা যাচ্ছে মৃত্তিকা ক্ষয়টা। তো টোটাল আজকের ক্লাসটা এখানেই প্রায় অতি করবো, কারণ মৃত্তিকা এবং মৃত্তিকা ক্ষয় টোটালটাই পরীক্ষায় পড়ে, মৃত্তিকা ক্ষয়ের কারণ কি, তার প্রভাব কি, তার ফলাফল কি, কোথায় পূর্বাঞ্চলে মৃত্তিকা দেখা যায়, টোটালটাই পরীক্ষায় পড়ে, পরীক্ষায় আসে। তো এখানে সমাপ্তি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের প্রিমিয়াম ব্যাচ যেটা আছে নির্মল ব্যাচ সেটা জয়েন করে ফেলো। স্টাডি আর নেক্সট স্টাডি ইজিয়ার।